where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আবার একাদশ রসায়ন ক্লাসে ফিরে এলাম। আমরা আগের ক্লাসে যেখানে ছেড়েছিলাম, অর্থাৎ অ্যাভোগাড্রো প্রকল্পের যে অনুসিদ্ধান্তগুলো ছিল সেই অনুসিদ্ধান্তগুলো আমরা আলোচনা করেছিলাম। সেই অংশটা আমাদের শেষ হয়ে গিয়েছিল। আমরা আজকে শুরু করব দেখো তুল্যাঙ্ক ভার থেকে। আমি সুব্রত সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এসি ইনস্টিটিউশন, মালদা। আমরা শুরু করব হচ্ছে তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তোমাকে জানতে হবে যে তুল্যাঙ্ক ভারটা কি। এটা আমাদের কাছে কিন্তু একটা কমপ্লিটলি নিউ কনসেপশন। তোমরা নিচু ক্লাসে এগুলো কিন্তু পাওনি। তাহলে তুল্যাঙ্ক ভার হচ্ছে মৌলের একটা নির্দিষ্ট পরিমাণ ভরকে বোঝায় বা যৌগের একটা নির্দিষ্ট পরিমাণ ভরকে বোঝায়, যে ভরে তারা সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা দেখেছি যে রাসায়নিক বিক্রিয়ার সময় মৌলগুলো যে পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তখন তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো যে কোনো ওজনে যুক্ত হতে পারে না। একটা মৌলের নির্দিষ্ট ওজনের সাথে অপর একটা মৌলের নির্দিষ্ট ওজন কিন্তু যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই যে মৌলগুলো যে ওজনে পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, আমরা সেই ওজনটাকেই কিন্তু তাদের তুল্যাঙ্ক ভার বলি। তার মানে তুল্যাঙ্ক ভারটা কি? তুল্যাঙ্ক ভার একটা মৌল বা যৌগের নির্দিষ্ট পরিমাণ ভরকে বোঝায়, যে ভরে তারা পরস্পরের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যেমন একটা এক্সাম্পল নিই। আমরা দেখেছি যে আমি যদি 1 গ্রাম হাইড্রোজেনের সাথে কার্বনের বিক্রিয়া ঘটাই, দেখেছি কার্বনের 3 ভাগ ওজন যুক্ত হয়েছে। যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, অক্সিজেনের 8 ভাগ ওজন যুক্ত হয়েছে। যদি ক্লোরিনের সাথে যুক্ত করি, তাহলে ক্লোরিনের দেখি 35.5 ভাগ ওজন যুক্ত হয়েছে। যদি সালফারের সাথে যুক্ত করি, দেখি সালফারের 16 ভাগ ওজন যুক্ত হয়েছে। যদি কোনো ধাতব মৌলের পরমাণুর সাথে যুক্ত করি, অর্থাৎ সোডিয়ামের সাথে যুক্ত করি, তাহলে দেখি তার 23 গ্রাম ওজন যুক্ত হয়েছে। তাহলে এই যে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে অন্যান্য মৌলের এই যে ভিন্ন ভিন্ন ওজনগুলো যুক্ত হচ্ছে, এই ভিন্ন ভিন্ন ওজনগুলো সবাই কিন্তু দেখো 1 গ্রাম ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এদের প্রত্যেকের যোজন ক্ষমতা একই। কোন অর্থে? এই ওজনের ওই পদার্থগুলোর প্রত্যেকের যোজন ক্ষমতা একই। তুল্যাঙ্ক ভার যখন আমরা নির্ণয় করেছি বিভিন্ন মৌলের, তখন কি করেছি? আমরা 3টে মৌলের ভর বা ওজনকে আমরা স্ট্যান্ডার্ড রেফারেন্স হিসাবে নিয়েছি। তুমি বলবে কাদেরকে নিয়েছেন এবং কেন নিয়েছেন? আমরা নিয়েছি হাইড্রোজেন, অক্সিজেন কিংবা ক্লোরিনকে স্ট্যান্ডার্ড রেফারেন্স হিসাবে। তুমি বলবে কেন? তার কারণ হচ্ছে এই মৌলগুলো অন্যান্য বাকি যারা মৌল আছে তাদের প্রত্যেকের সাথে যুক্ত হতে পারে। তার মানে এই নয় হাইড্রোজেন সবার সাথে যুক্ত হবে, অক্সিজেন সবার সাথে যুক্ত হতে পারবে, ক্লোরিন সবার সাথে যুক্ত হতে পারবে, সেটা বোঝাচ্ছে না। বোঝাচ্ছে যত মৌল আছে তারা আইদার হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, নতুবা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, নতুবা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে।
এই তিনটা মৌলের মধ্যে কারো না কারোর সাথে তারা কিন্তু যুক্ত হতে পারে। সেই জন্য আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয়ে হাইড্রোজেন, অক্সিজেন কিংবা ক্লোরিনকে স্ট্যান্ডার্ড রেফারেন্স হিসাবে নিয়েছি। তাহলে এখন আমরা বুঝবো কি করে যে কোন মৌলের কত ভাগ ওজন তার তুল্যাঙ্ক ভারকে নির্দেশ করবে? আমরা দেখেছি হাইড্রোজেনের ন্যূনতম 1 গ্রাম ওজন সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অক্সিজেনের ন্যূনতম 8 ভাগ ওজন অংশগ্রহণ করে, ক্লোরিনের 35.5 ভাগ ওজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ভরগুলো ওদের নিজ নিজ তুল্যাঙ্ক ভার। তাহলে এই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন কিংবা ক্লোরিনের সাথে আমি দেখব অন্যান্য মৌলের কত ভাগ ওজন যুক্ত হচ্ছে। যত ভাগ ওজন যুক্ত হবে সেই সংখ্যাটা হবে ওই মৌলগুলোর নিজ নিজ তুল্যাঙ্ক ভার। তার মানে আমি যদি তুল্যাঙ্ক ভারের ডেফিনিশন দিতে চাই তাহলে কি বলবো? তুল্যাঙ্ক ভার মৌলের একটা নির্দিষ্ট পরিমাণ ওজনকে বোঝায়। কতটা ওজন আমরা সেটা বার করতে চাইছি। তাহলে কি বলছি দেখো, কোনো মৌলের যত ভাগ ওজন, 1 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন কিংবা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, অথবা কোনো যৌগ থেকে ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন কিংবা ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে, তত ভাগ ওজনের সংখ্যাটিকে বলে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। আমি কি বললাম তাহলে? আমি বললাম ধরো এটা একটা মৌল, এই মৌলটার আমি তুল্যাঙ্ক ভার বার করতে চাইছি। আমি দেখব এই মৌলটার কত ভাগ ওজন 1 গ্রাম হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছে। এর যত ভাগ ওজন 1 গ্রাম হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এর তত ভাগ ওজন সংখ্যাটাই হচ্ছে এর তুল্যাঙ্ক ভার। আমি যদি অক্সিজেনের সাপেক্ষে নিই তাহলে আমি দেখব এর কত ভাগ ওজন 8 ভাগ ওজনের অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, তত ভাগ ওজনের সংখ্যাটা এর তুল্যাঙ্ক ভার। অথবা আমি দেখব এর কত ভাগ ওজন 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারছে, তখন বলবো তত ভাগ এর ওজন সংখ্যাটাই এর তুল্যাঙ্ক ভার। এ তো এখন তিনজনের প্রত্যেকের সাথে বিক্রিয়া নাও করতে পারে। তাহলে যার সাথে বিক্রিয়া করতে পারবে, আমরা স্ট্যান্ডার্ড রেফারেন্স এমনভাবে নিয়েছি যাতে মৌলগুলো এদের তিনজনের মধ্যে কারো না কারোর সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে তুল্যাঙ্ক ভার কি দাঁড়ালো? এটা বাই ওয়েট আমরা ডেফিনিশন দিচ্ছি। আমরা বাই ওয়েটে যাচ্ছি। এটা হাইড্রোজেনের 1 গ্রাম নিয়েছি, মোর অ্যাকুরেটলি 1.008 ভাগ ওজন, অক্সিজেনের 8 ভাগ ওজন নিয়েছি, ক্লোরিনের 35.5 ভাগ ওজন নিয়েছি। এরা কিন্তু সব গ্যাসীয় মৌল, হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন। এদের আয়তনের রেসপেক্টেও আমরা সেই কারণে তুল্যাঙ্ক ভরের ডেফিনিশনটা দিতে পারি। তাহলে আগে ভরের রেসপেক্টে বাই ওয়েটে আমরা আরেকবার বলে নিই। তাহলে কোনো মৌলের যত ভাগ ওজন, 1 ভাগ ওজনের হাইড্রোজেন, মোর অ্যাকুরেটলি 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন কিংবা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, অথবা ওই পরিমাণ হাইড্রোজেন, ওই পরিমাণ মানে 1 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন, 35.5 ভাগ ওজনের ক্লোরিনকে বোঝাচ্ছে। তাই বলছে অথবা ওই ভাগ ওজনের হাইড্রোজেন, অক্সিজেন কিংবা ক্লোরিনকে তাদের কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে, তত ভাগ ওজনের সংখ্যাটাকেই আমরা বলবো ওই মৌলটার তুল্যাঙ্ক ভার। তাহলে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার যখন হাইড্রোজেনের রেসপেক্টে করব, মৌলের তুল্যাঙ্ক ভার সমান, তাহলে আমরা কি লিখছি তুল্যাঙ্ক ভারটা বার করতে গেলে?
তাহলে মৌলের ওজন বাই, আমরা একটা কনসেপ্ট দিলাম, আমি সেই কনসেপ্টের উপরেই আগে লিখছি, সংযুক্ত বা প্রতিস্থাপিত, দুটো বলেছি ডেফিনিশনে, হাইড্রোজেনের ওজন বা ভরও লিখতে পারতাম ইন্টু 1.008, 1 ভাগ ওজনের হাইড্রোজেন 1 দিয়েও গুণ করতে পারতাম, মোর অ্যাকুরেটলি 1.008, ওই জন্য 1.008 দিয়ে আমরা গুণ করলাম। তাহলে একটা মৌলের তুল্যাঙ্ক ভর মানে সেই মৌলটার কত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন কিংবা 8 ভাগ ওজনের অক্সিজেন কিংবা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, অথবা এই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন কিংবা ক্লোরিনকে তাদের কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে, তত ভাগ ওজনের সংখ্যাটিকেই আমরা বলছি ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে এখানে ওজন বা ভর আমরা কিন্তু একই অর্থে ব্যবহার করেছি। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে কেমিস্ট্রিতে আমরা ভর বা ওজন একই অর্থে ব্যবহার করি। তুমি এখানে ভরও লিখতে পারো। তাহলে এটা হাইড্রোজেনের রেসপেক্টে হলো। এবার আমি যদি মৌলের তুল্যাঙ্ক ভারটা অক্সিজেনের রেসপেক্টে লিখি, তাহলে অক্সিজেনের রেসপেক্টে লিখলে কি লিখছি দেখো, তাহলে লিখব মৌলের ভর বা ওজন একইভাবে লিখছি, সংযুক্ত বা প্রতিস্থাপিত অক্সিজেনের ওজন ইন্টু 8, এইটা। আমি যদি ক্লোরিনের রেসপেক্টে লিখি, তাহলে মৌলের ওজন ডিভাইডেড বাই সংযুক্ত বা প্রতিস্থাপিত ক্লোরিনের ওজন ইন্টু 35.5। তাহলে তুমি মৌলের তুল্যাঙ্ক ভার পেয়ে যাবে। তাহলে তিনটে মৌলের রেসপেক্টে তিনটে মৌলকে আমরা স্ট্যান্ডার্ড রেফারেন্স হিসাবে ধরে আমরা তুল্যাঙ্ক ভারটা নির্ণয় করেছি। এটা গেল বাই ওয়েট ডেফিনিশন। আমি যদি বাই ভলিউম যাই, তাহলে তুমি কি বলবে? একই ডেফিনিশন। 1 গ্রাম হাইড্রোজেনের কথা বলেছি, মোর অ্যাকুরেটলি সেটা 1.008, আমি রাফলি 1 গ্রামই বলছি। 1 গ্রাম হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? 1 গ্রাম অণুর আয়তন তো 22.4 লিটার, যদি লিটারে যায়, আর নাহলে 22,400 সিসি। তুমি যদি লিটারে বলো তাহলে 11.2 লিটার 1 গ্রাম। তার মানে 1 গ্রাম হাইড্রোজেন বা 1.008 গ্রাম হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট টু 11.2 লিটার হাইড্রোজেন। অক্সিজেনের ক্ষেত্রে 1 গ্রাম অণু অক্সিজেন মানে 32 গ্রাম, তার আয়তন 22.4 লিটার। তাহলে 8 গ্রামের আয়তন কত? 5.6 লিটার। তুমি যদি ক্লোরিনের ক্ষেত্রে যাও, 1 গ্রাম অণু ক্লোরিন মানে 71 গ্রাম ক্লোরিন, তার আয়তন এসটিপিতে 22.4 লিটার। তাহলে 35.5-এর কত? 11.2 লিটার। তাহলে আমি এই গ্রামগুলোকে আমি সব আয়তনে কনভার্ট করে নিচ্ছি। তার মানে 1 গ্রাম হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট টু 11.2 লিটার হাইড্রোজেন। তাহলে আমি কি বলছি এবার দেখো, আগের মতো করেই ডেফিনিশনটা বলবো। কোনো মৌলের যত ভাগ ওজন এসটিপিতে 11.2 লিটার আয়তনের হাইড্রোজেন বা
5.6 লিটার আয়তনের অক্সিজেন কিংবা 11.2 লিটার আয়তনের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, অথবা ওই আয়তনের হাইড্রোজেন, অক্সিজেন কিংবা ক্লোরিনকে তাদের কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে, তত ভাগ ওজনের সংখ্যাটাকেই বলবো ওই মৌলের তুল্যাঙ্ক ভার। আয়তনের রেসপেক্টে বললাম। এবার তুমি যদি ভাবো যে আমি আয়তনটা কি করে বুঝবো কার কত, তোমার গ্রাম জানা থাকলে তুমি নিজেই ক্যালকুলেট করে নিতে পারবে। শুধু আয়তন বলার সময় উষ্ণতা আর চাপের কথা বলতে হয়। এখানে সেই উষ্ণতা এবং চাপ হচ্ছে এসটিপির উষ্ণতা এবং চাপ, এটা শুধু মনে রাখবে, প্রমাণ অবস্থায় তুমি বলবে, তাহলেই হয়ে গেল। তাহলে তখন যদি আমি ডেফিনিশনটা লিখি, তুল্যাঙ্ক ভারের ইজিক্যাল টু যদি লিখি, তাহলে কি লিখবো, এখানে মৌলের ওজন বাই, ওপরে মৌলের ওজন ঠিকই থাকবে, আর নিচে কি থাকবে, তাহলে সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেনের আর ওজন কিন্তু লিখবো না, তখন কি লিখবো, তার আয়তন কথাটা কিন্তু আমরা লিখব। তাহলে এখানে আমরা এটা মিটিয়ে দিই, ওজন কথাগুলো শুধু মিটিয়ে দিচ্ছি। এখানে শুধু লিখব আয়তন, এখানে শুধু লিখব আয়তন, এখানেও লিখব আয়তন। আর একটা জিনিস লিখব, এসটিপি কথাটা লিখতে হবে, যে আয়তনটা মানে কি শর্তের আয়তন, কি কন্ডিশনের আয়তন, না এসটিপির আয়তন। তাহলে এখানে এসটিপি কথাগুলো কিন্তু আমাকে লিখতে হবে, হাইড্রোজেনের এসটিপির আয়তন, ছোট করে লিখে দিলাম এসটিপি এর আয়তন। এখানেও তাই লিখব, হাইড্রোজেনের এসটিপির আয়তন, এসটিপির আয়তন। এখানেও লিখব ক্লোরিনের এসটিপির আয়তন। এটা, এই কথাটা এখানে শুধু লিখে দেবে। আর পাশে যে সংখ্যাগুলো দিয়ে গুণ করেছি এটা কিন্তু পাল্টে যাবে। তুমি লিটারে বলেছো, তাহলে লিটারের পরিমাণটা দিয়ে গুণ হবে, এটা ভরের পরিমাণ ছিল, ভর দিয়ে গুণ করেছি, তাহলে লিটারের পরিমাণ এটা হচ্ছে 11.2 লিটার। এটা অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে হবে তোমার 5.6 লিটার, তাহলে ইন্টু 5.6, এটা আবার হয়ে যাবে 11.2। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে তোমাকে কিন্তু গুণ করে নিতে হবে, তাহলে তুমি তুল্যাঙ্ক ভারটা পেয়ে গেলে। তাহলে আলটিমেটলি আমরা কি শিখলাম, আমরা শিখলাম তুল্যাঙ্ক ভার হচ্ছে মৌলের একটা নির্দিষ্ট পরিমাণ ভরকে বোঝায়। কতটা ভর, মৌলের যে ভর 1 গ্রাম ভরের হাইড্রোজেন কিংবা 8 গ্রাম ভরের অক্সিজেন কিংবা 35.5 গ্রাম ভরের ক্লোরিনের সাথে যুক্ত হবে, মৌলের সেই ভরটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। কোনো জটিলতা নেই। তুমি যদি আয়তনে যাও, তুমি তাহলে এই ভরটা, হাইড্রোজেন, অক্সিজেন এবং ক্লোরিনের এই ভরটা কতটা আয়তনের সাথে সমতুল্য সেটা বার করে নাও। তাহলে তুমি বলবে যে এই পরিমাণ বা কোনো মৌলের যে পরিমাণ ভর এই পরিমাণ আয়তনের হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হয়, মৌলের সেই পরিমাণ ভরটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। আর কোনো জটিলতা নেই। তুল্যাঙ্ক ভারকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে তাকে বলে গ্রাম তুল্যাঙ্ক ভার। অসুবিধা নেই, তুমি তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই, তুমি যদি তাকে গ্রামে প্রকাশ করো তখন তাকে বলা হবে গ্রাম তুল্যাঙ্ক ভার। তাহলে এটা মিটিয়ে ফেললাম। এবার আসবো আমরা তুল্যাঙ্ক অনুপাত সূত্রটা কি বলছে। রাসায়নিক বিক্রিয়ার সময় মৌলগুলো যখন পরস্পর যুক্ত হয় তখন ওরা কিন্তু নিজের নিজের তুল্যাঙ্ক ভারে যুক্ত হবে। এটা কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে রাসায়নিক বিক্রিয়ার সময় মৌলগুলো যখন পরস্পর যুক্ত হয় তখন ওরা ওদের নিজ নিজ তুল্যাঙ্ক ভারে যুক্ত হবে। যদি কোথাও না যুক্ত হয় তাহলে দেখবে তুল্যাঙ্ক ভারের কোনো সরল গুণিতকে তারা কিন্তু যুক্ত আছে, এটা মনে রাখবে। অথবা এটা আমরা যুক্ত, সংযুক্ত হওয়ার কথা বললাম, এটা প্রতিস্থাপিতও হতে পারে। একটা মৌল যখন
অন্য কোনো যৌগ থেকে আর একটা মৌলকে প্রতিস্থাপিত করবে, তখন দেখবে এর তুল্যাঙ্ক পরিমাণ ভর ওর তুল্যাঙ্ক পরিমাণ ভরকেই প্রতিস্থাপিত করছে, অথবা তুল্যাঙ্ক ভরের কোনো গুণিতককে প্রতিস্থাপিত করছে। এইটাকে আমরা বলছি তুল্যাঙ্ক অনুপাত সূত্র। আমি যখন কারোর সাথে যুক্ত হব, তখন আমার তুল্যাঙ্ক পরিমাণ ভর অপর মৌলটার তুল্যাঙ্ক পরিমাণ ভরের সাথেই যুক্ত হয়ে যৌগ গঠন করবে। যদি কোথাও না করে, তাহলে দেখব আমার ওই পরিমাণটা অন্য মৌলের তুল্যাঙ্ক ভর বা তার কোনো সরল গুণিতকের সাথে যুক্ত হচ্ছে। অথবা যদি আমার এই পরিমাণ অর্থাৎ আমার তুল্যাঙ্ক পরিমাণ ভর অন্য কোনো যৌগ থেকে অন্য কোনো মৌলকে প্রতিস্থাপিত করে, তাহলে তার তুল্যাঙ্ক ভর পরিমাণকেই প্রতিস্থাপিত করবে, অথবা তার কোনো সরল গুণিতকে প্রতিস্থাপিত হবে। এই বিবৃতিটাকে আমরা বলছি তুল্যাঙ্ক অনুপাত সূত্র। এটা মনে রাখবে, কারণ পরীক্ষায় দিতে পারে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলতে কি বোঝো। আর একটা ফান্ডামেন্টাল জিনিস এখানে আছে, সেটা হচ্ছে মিথানুপাত সূত্রকে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলা হয় কেন। আমরা মিথানুপাত সূত্র পড়ানোর সময় কথাটা বলেছিলাম যে, এবং এটাও বলেছিলাম যে আমরা যখন তুল্যাঙ্ক ভার পড়াবো তখন আমরা এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করব। আমি আগে মিথানুপাত সূত্র তোমাকে বলি। মিথানুপাত সূত্রে কি বলছে? মিথানুপাত সূত্রে বলছে যে দুটো মৌল অপর একটা নির্দিষ্ট মৌলের সাথে যদি যুক্ত হয়, কীরকম? আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল নিই, তাহলে আমরা বিষয়টাকে ক্লিয়ার করতে পারব। ধরো অক্সিজেন, তার 8 ভাগ ওজন ফিক্সড, কারণ এই 8 ভাগ ওজন তার তুল্যাঙ্ক ভারকে নির্দেশ করে। আমি এই অক্সিজেনের সাথে আমি দুজনকে যুক্ত করছি, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে ধরো ক্লোরিন। যদি ক্যালসিয়ামের সাথে আমি যুক্ত করি অক্সিজেনকে, তাহলে যৌগটা হয় ক্যালসিয়াম অক্সাইড। আমি যদি ক্লোরিনের সাথে যুক্ত করি অক্সিজেনকে, তাহলে যৌগটা হয় ক্লোরিন মনোক্সাইড, Cl2O। তাহলে আমি দেখব অক্সিজেনের 8 ভাগ ওজনের সাথে ক্যালসিয়ামের কত ভাগ ওজন যুক্ত আছে। এখানে ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16। তাহলে 8 ভাগের সাথে ক্যালসিয়াম আছে এখানে 20 ভাগ। তাহলে ক্যালসিয়ামের 20 ভাগ ওজন এখানে আছে। এখানে দেখি অক্সিজেনের 8 ভাগের সাথে ক্লোরিনের কত ভাগ আছে। অক্সিজেন একা থাকা মানে তার পারমাণবিক ভর 16। তাহলে এই 16 ভাগের সাথে আছে 71 ভাগ ওজনের ক্লোরিন, 35.5 × 2 মানে 71। তাহলে 8 ভাগের সাথে কতটা আছে? তাহলে 8 ভাগের সাথে আছে 35.5 ভাগ ওজন। এটা তার মানে 8 ভাগ ওজনের অক্সিজেনের সাথে আমি দেখলাম 20 ভাগ ওজনের ক্যালসিয়াম এবং 35.5 ভাগ ওজনের ক্লোরিন যুক্ত আছে। মিথানুপাত সূত্র বলছে যে এরা দুটো ভিন্ন মৌল, এরা অক্সিজেনের একটা নির্দিষ্ট ওজনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। ওরা যে যে ওজনে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, এর 8 ভাগের সাথে এর 20 ভাগ, এর 35.5 ভাগ। তাহলে ক্যালসিয়াম ইজ টু ক্লোরিন, এদের ভরের অনুপাতটা হচ্ছে 20:35.5। বলছে এরা দুজন যদি পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাহলে এই অনুপাতেই যুক্ত থাকবে, অথবা এদের কোনো গুণিতকে থাকবে। তাহলে দেখি ক্যালসিয়াম কত এখানে 40, ক্যালসিয়াম ইজ টু ক্লোরিন is equal to 40:71, that is 20:35.5। দেখো তাই আছে, থাকতেই হবে, এটা মিথানুপাত সূত্র বলছে। আবার আমরা দেখেছি যে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভর হচ্ছে 20, ক্লোরিনের তুল্যাঙ্ক ভর 35.5। তাহলে ওরা তো তুল্যাঙ্ক অনুপাতেই
পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করবে। মৌলগুলো তো বা যৌগগুলো তো ওদের তুল্যাঙ্ক ভরেই পরস্পর যুক্ত হয়। তাহলে মিথানুপাত যা কথা বলছে তুল্যাঙ্ক অনুপাত সূত্রও কিন্তু একই কথা বলে। ওই জন্য আমরা বলি মিথানুপাত সূত্রকে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলা যায়। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মিটিয়ে দিলাম এটা। এবার আমরা যাব আর একটা ফান্ডামেন্টাল জিনিস, এটা 11-এর পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে এটা দেওয়া হয়, মৌলের তুল্যাঙ্ক ভার পারমাণবিক ভর এবং যোজ্যতার মধ্যে সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে বুঝে নাও, তাহলে তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি যে কোনো সময় নিজে থেকে এই রিলেশনগুলো বার করতে পারবে। দেখো, এই যে সম্পর্কটা বার করব, তিনটা মৌলের রেসপেক্টেই করা যায়। আমি হাইড্রোজেনের রেসপেক্টে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে পারি, আমি অক্সিজেনের রেসপেক্টে করতে পারি, আমি ক্লোরিনের রেসপেক্টে করতে পারি। আমি একটা করে দিচ্ছি, বাকি দুটো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কিন্তু আমি হিন্টস দিয়ে দেবো তোমাকে যে তুমি কি করে বার করবে বাকি দুটোর রেসপেক্টে। ভেরি সিম্পল। আমরা অক্সিজেনের রেসপেক্টে বার করছি। ধরি মৌলটির চিহ্ন সমান ক্যাপিটাল এম, তুল্যাঙ্ক ভার সমান ক্যাপিটাল ই, ইকুইভ্যালেন্ট ওয়েট, পারমাণবিক ভর সমান ক্যাপিটাল এ, অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট, এবং যোজ্যতা সমান ভি। আমরা ধরে নিলাম ভি এসছে ভ্যালেন্সি থেকে, ই এসছে ইকুইভ্যালেন্ট ওয়েট থেকে, আর এ এসছে অ্যাটমিক ওয়েট থেকে। তাহলে তাদের ইংরেজি টার্মের ফার্স্ট লেটারগুলো দিয়ে আমরা প্রকাশ করেছি। তাহলে আমরা ই, এ আর ভি এর মধ্যে সম্পর্ক বার করতে চাইছি, এদেরকে রিলেট করতে চাইছি। তাহলে কিভাবে করব? দেখো, আমি যদি অক্সিজেনের রেসপেক্টে করি, তাহলে আমি এখানে লিখব মৌলটির অক্সাইডের সংকেত সমান, অক্সাইডের সংকেত কি? মৌলটা তো হচ্ছে এম, তার যোজ্যতা কত? ভি। অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তার যোজ্যতা কত? 2। তাহলে সংকেতটা কি? M2O3। তাহলে মৌলটির অক্সাইডের সংকেত কি লিখলাম? M2O3। এবার M2O3 যৌগে কতটা ওজনের মৌল আছে আর কতটা ওজনের অক্সিজেন আছে তুমি দেখো। আমি যদি অক্সিজেনের ওজনটা আগে এখানে নিই, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 ইন্টু ভি। তাহলে আমি এবার লিখতে পারি M2OV যৌগে 16 ইন্টু ভি ভাগ ওজনের অক্সিজেন, সংকেত দিয়ে লিখলাম, যুক্ত থাকে সমান। এটা কত ভাগ? এম এর পারমাণবিক ভর হচ্ছে এ,
দুটো আছে, তাহলে 2 ইন্টু এ ভাগ ওজনের মৌলের সাথে, মৌলের ওপরে লিখে দিলাম মৌলের সাথে, এটা। তাহলে আমার লক্ষ্য হচ্ছে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত থাকবে কতটার সাথে, 2 ইন্টু এ ইন্টু 8 ডিভাইডেড বাই 16 ইন্টু ভি ভাগ ওজনের মৌলের সাথে। তাহলে এটা কত হচ্ছে, 2 আর 8 16 16 কেটে গেল, তাহলে থাকলো এ বাই ভি ভাগ ওজনের মৌলের সাথে। তাহলে দেখো 8 ভাগ ওজনের অক্সিজেনের সাথে মৌলটার কত ভাগ ওজন যুক্ত হলো, এ বাই ভি ভাগ ওজন যুক্ত হলো। তাহলে এই এ বাই ভিটা মৌলটার তুল্যাঙ্ক ভার। আমি মৌলের তুল্যাঙ্ক ভার ধরেছি ই, তাহলে আমি লিখতে পারি এখানে ই ইজ ইকুয়াল টু এ বাই ভি। দিস ইজ দ্য রিলেশন। মৌলের তুল্যাঙ্ক ভর ইজ ইকুয়াল টু তার পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজ্যতা, অথবা বলতে পারি মৌলের পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু যোজ্যতা ইন্টু তুল্যাঙ্ক ভর, বা এ ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি। তার মানে কোনো মৌলের তুল্যাঙ্ক ভরকে আমি যদি তার যোজ্যতা দিয়ে গুণ করি, তাহলে মৌলটার পারমাণবিক ভর পেয়ে যাবে। এটা হলো রিলেশন। খুব সহজ, মুখস্থের কোনো ব্যাপারই নেই। তুমি পারমাণবিক ভর, তুল্যাঙ্ক ভর, যোজ্যতা ধরে নাও, মৌলটার চিহ্ন এম ধরে নাও। এবার যদি হাইড্রোজেনের রেসপেক্টে নাও, তাহলে মৌলটার হাইড্রাইডের সংকেত লিখবে। যদি তুমি অক্সিজেনের রেসপেক্টে লিখো, তাহলে মৌলটির অক্সাইডের সংকেত লিখবে। যদি তুমি ক্লোরিনের রেসপেক্টে লিখো, তাহলে মৌলটির ক্লোরাইডের সংকেত লিখবে। আমি যদি অক্সিজেন না নিয়ে এখানে হাইড্রোজেন নিতাম, তাহলে মৌলটার হাইড্রাইডের সংকেত কি হতো, তাহলে এখানে আমি হাইড্রোজেন লিখতাম, তার যোজ্যতা লিখতাম এখানে 1। তাহলে এখানে সংকেত কি হতো, তাহলে সংকেত হতো MHV, এটা হতো। তাহলে আমি আবার এখানে বলতাম হাইড্রোজেনের কত ভাগ ওজন যুক্ত আছে, 1.008 ইন্টু ভি, অথবা শুধু ভি 1 ইন্টু ভি। আর মৌলটার কত ভাগ ওজন যুক্ত আছে, এ ভাগ ওজন, তার পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর এ। তাহলে তুমি একইভাবে হিসাব করবে, এখানে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত করেছো, ওখানে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত করবে, তাহলেই পেয়ে যাবে। দেখবে একই বেরিয়ে আসছে। যদি ক্লোরাইডের রেসপেক্টে করো, তাহলে এখানে হাইড্রোজেনের বদলে ক্লোরিন নিবে, তার যোজ্যতাও কিন্তু 1। তাহলে মৌলটার ক্লোরাইডের সংকেত কি হবে, MClV। তখন মৌলটার ওজন কত, এ, ক্লোরিনের ওজন কত, 35.5 ইন্টু ভি, এটা। তাহলে বলবে এত ভাগ ওজনের ক্লোরিন যুক্ত হয় এত ভাগ ওজনের এ মৌলের সাথে, এত ভাগ ওজনের ক্লোরিন যুক্ত হয় এ ভাগ ওজনের মৌলটার সাথে, তাহলে 35.5 ভাগ ওজনের মৌলটা, এই ক্লোরিন যুক্ত হবে কতটা ওজনের মৌলটার সাথে, তাহলে মৌলটার তুল্যাঙ্ক ভর বেরিয়ে আসবে। দেখবে সেক্ষেত্রেও তুমি এ বাই ভি ভাগ ওজনটাই পাবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে মৌলের তুল্যাঙ্ক ভর বেরিয়ে আসবে কিন্তু এ বাই ভি। তুল্যাঙ্ক ভরকে ই দিয়ে ডেনোট করেছি, তাহলে ই ইজ ইকুয়াল টু এ বাই ভি। এটাই হচ্ছে রিলেশন। মিটিয়ে দিলাম। এবার হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভর কি কখনো পারমাণবিক ভরের থেকে বেশি হতে পারে? দেখি আমরা হতে পারে কিনা। আমরা কি পেলাম, মৌলের তুল্যাঙ্ক ভর ই ইজ ইকুয়াল টু এ বাই ভি। দেখো মৌলের একটা নির্দিষ্ট মৌলের পারমাণবিক ভর সবসময় কিন্তু ফিক্সড, কিন্তু মৌলটার যোজ্যতা পরিবর্তন হতে পারে। যোজ্যতা তো শূন্য হতে পারে না, মৌলের যোজ্যতা শূন্য হতে পারে না। যাদের শূন্য হয় তারা কারোর সাথে যুক্ত হয় না।
তাহলে এখানে হাইড্রোজেন অক্সিজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার ব্যাপার থাকবে না, তাদের তুল্যাঙ্ক ভার নির্ণয়ের প্রশ্ন আসবে না। তাহলে যোজ্যতা সবসময় পূর্ণ সংখ্যা হয়, সেটা 1 2 3 4 5 6 7 পর্যন্ত বা 8 পর্যন্ত হতে পারে সর্বাধিক। তাহলে ভি এর মান যদি 1 to 8 পর্যন্ত যে কোনোটা হতে পারে, ভি এর মান যদি তাই হয়, তাহলে ই ইজ ইকাল টু যদি 1 হয় তাহলে এ হবে, যদি 2 হয় ই ইজ ইকাল টু এ বাই 2 হবে, এ বাই 3 হবে, এ বাই 4 হবে, অ্যান্ড সো অন। তাহলে ই এর মান সর্বোচ্চ হবে যখন ভি এর মানটা সর্বনিম্ন। তাহলে ভি এর মান যখন 1 তখন ই ইজ ইকাল টু এ, অর্থাৎ তুল্যাঙ্ক ভার পারমাণবিক ভরের সমান হবে যখন মৌলটার যোজ্যতা হবে 1। এটাই কিন্তু তুল্যাঙ্ক ভারের সর্বোচ্চ মান, এর থেকে বেশি কিন্তু তুল্যাঙ্ক ভারের মান হতে পারে না। তাহলে তুল্যাঙ্ক ভারের মান কখনোই পারমাণবিক ভরের থেকে কিন্তু বেশি হবে না, হয় পারমাণবিক ভরের সমান হবে নতুবা তার থেকে কিন্তু কম হবে, এটা খেয়াল রাখবে। এটা একটা কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট বলছে মৌলের তুল্যাঙ্ক ভার কি কখনো শূন্য হতে পারে? আবার আমি যদি দেখি ই ইজ ইকাল টু এ বাই ভি, আমি জানতে চাইছি তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হতে পারে কিনা। ই তখনই শূন্য হবে যদি এ ইজ ইকাল টু শূন্য হয়, যখন এ ইজ ইকাল টু 0, তখন তুমি ই এর মানটা 0 পাচ্ছ। কিন্তু কোনো মৌলের পারমাণবিক ভর কি কখনো শূন্য হতে পারে? কখনো শূন্য হতে পারে না। তাহলে মৌলের পারমাণবিক ভর যদি শূন্য হতে না পারে, তাহলে এ বাই ভি কখনো শূন্যর সমান হবে না। তাহলে ই কিন্তু কখনো 0 হবে না। কোনো মৌলের তুল্যাঙ্ক ভার সেই কারণে কখনো শূন্য হতে পারে না, তার সর্বোচ্চ মান কিন্তু হবে পারমাণবিক ভরের যা মান সেই মানটা, আর সর্বনিম্ন মান কখনো 0 হবে না, এটা খেয়াল রাখতে হবে। সর্বনিম্ন মান হতে পারে এ বাই 8, এটা হচ্ছে তার সর্বনিম্ন মান। আর বলছে মৌলের তুল্যাঙ্ক ভার যোজ্যতার ব্যস্তানুপাতিক। ঠিকই তো, এখান থেকেই তো বুঝতে পারছি যে মৌলের তুল্যাঙ্ক ভারটা কি, ইজ ইকাল টু, এটা তো একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে এর মান তো নির্দিষ্ট অর্থাৎ ধ্রুবক, এ তো ধ্রুবক বাই ভি, কারণ প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে এ তো ফিক্সড, এ ফিক্সড প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে, এর মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা তো ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি না ই ভ্যারিজাস 1 বাই ভি। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার তার যোজ্যতার ব্যস্তানুপাতিক। যোজ্যতা যদি বাড়ে তুল্যাঙ্ক ভার কমবে। তোমাকে দেখালাম যে তুল্যাঙ্ক ভারের সর্বনিম্ন মান কত হতে পারে, মৌলের সর্বোচ্চ যোজ্যতা 8 হতে পারে, তার কম বেশি হতে পারে না, তাহলে এ বাই 8, তাহলে তুমি সেটাই বলতে পারো ম্যাক্সিমাম। এবার হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল। আবার আমি তুল্যাঙ্ক ভার লিখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় ভীষণভাবে দেওয়া হয়। মৌলের তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল, ব্যাখ্যা করো কেন পরিবর্তনশীল। দেখো, একটা মৌলের একাধিক তুল্যাঙ্ক ভার থাকতে পারে, কখন সেটা পসিবল? মৌলের তুল্যাঙ্ক ভার মানে তার পারমাণবিক ভর বাই যোজ্যতা। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এ মানে পারমাণবিক ভর, ভি মানে ভ্যালেন্সি বা যোজ্যতা। এবার একটা মৌলের তার পারমাণবিক ভর তো ফিক্সড ধ্রুবক, কিন্তু তার একাধিক যোজ্যতা থাকতে পারে। যোজ্যতা যদি একাধিক থাকে তাহলে তুল্যাঙ্ক ভার একাধিক হয়ে যাবে। ওই জন্য বলছে মৌলের তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল। যোজ্যতা পরিবর্তনশীল বলে একাধিক তুল্যাঙ্ক ভার থাকতে পারে কোনো একটা মৌলের। যেমন দেখো কপার যখন আঁশ হিসাবে থাকে, লাইক কিউপ্রাস অক্সাইড,
তখন কপারের তুল্যাঙ্ক ভার সংক্ষেপে লিখলাম সমান কপারের অ্যাটমিক ওয়েট কত 63.5, কপারের আর স্টেটে যোজ্যতা কত 1, দ্যাট ইজ 63.5। কপার যখন ইক হিসাবে থাকে কিউপ্রিক অক্সাইড, তখন তার তুল্যাঙ্ক ভার সমান তার অ্যাটমিক ওয়েট কত 63.5 ডিভাইডেড বাই ইক স্টেটে তার যোজ্যতা কত 2, তাহলে কত হচ্ছে 31.75। তাহলে দেখো কপার, এখানে কপার কথাটাই লিখে দিলাম, তখন কপারের, তাহলে দুটোই কিন্তু কপার, এটাও কপার এটাও কপার। যখন আঁশ হিসাবে ছিল তখন তার তুল্যাঙ্ক ভার দেখো 63.5, যখন কপার ইক হিসাবে আছে, এখানে আঁশ হিসাবে ছিল এখানে ইক হিসাবে আছে, তখন তার তুল্যাঙ্ক ভার দেখো 31.75। তাহলে একই মৌলের তুল্যাঙ্ক ভার পরিবর্তন হতে পারে যদি তার একাধিক যোজ্যতা থাকে। সিমিলারলি তুমি আয়রনের ক্ষেত্রে দুটো এরকম তুল্যাঙ্ক ভার পাবে। আয়রন আর স্টেটে থাকে একটা ফেরাস, আয়রন ইক স্টেটে থাকে ফেরিক, ফেরাস ক্লোরাইড বা ফেরাস অক্সাইড, ফেরিক ক্লোরাইড বা ফেরিক অক্সাইড এই হিসাবে থাকতে পারে। তাহলে একাধিক জারণ স্তর অর্থাৎ একাধিক যোজ্যতা, একাধিক তুল্যাঙ্ক ভার। যাদেরই একাধিক যোজ্যতা থাকবে তাদেরই কিন্তু একাধিক তুল্যাঙ্ক ভার থাকবে। কাজেই আমরা বলতে পারি তুল্যাঙ্ক ভার নির্দিষ্ট নয়, মৌলের তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল। এবার আসবে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার শিখলাম। মৌলের তুল্যাঙ্ক ভার কিভাবে নির্ণয় করা যায়? আমরা যে কোনো মৌলের তুল্যাঙ্ক ভার খুব ইজিলি এক্সপেরিমেন্টালি আমরা বার করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ যে মৌলের তুল্যাঙ্ক ভার আমি বার করব সেই মৌলটাকে হাইড্রোজেন, অক্সিজেন কিংবা ক্লোরিনের সাথে যুক্ত করে যৌগ গঠন করব। এবার সেই যৌগটার মধ্যে দেখব মৌলটার কত ভাগ ওজন আছে, হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনের কত ভাগ ওজন আছে। তাহলে বলবো এত ভাগ ওজনের হাইড্রোজেন এত ভাগ ওজনের মৌলটার সাথে যুক্ত হয়, তাহলে 1 ভাগ ওজনের হাইড্রোজেন কতটা ওজনের সাথে যুক্ত হবে। যতটা ওজনের সাথে যুক্ত হবে সেই ওজন সংখ্যাটাই হবে ওই মৌলটার তুল্যাঙ্ক ভার। এইভাবে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার খুব ইজিলি বার করে নিতে পারি। কিন্তু যৌগের ক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক ভার কী করে বার করব? যৌগগুলোকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি। কীরকম 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি? একটা ধরো অ্যাসিড শ্রেণীর যৌগ, তাহলে সেই শ্রেণীর যৌগের তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করব আমি আসছি। একটা হচ্ছে ক্ষার বা ক্ষারক, তার তুল্যাঙ্ক ভার নির্ণয় করব, সব যৌগ এগুলো। আর একটা লবণের তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। অর্থাৎ যৌগগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করে নিয়েছি। একটা অ্যাসিড জাতীয় যৌগ, একটা ক্ষার বা ক্ষারক জাতীয় যৌগ, আর একটা লবণ জাতীয় যৌগ। এর বাইরেও আবার কিছু যৌগ আছে, সেগুলোকে আবার নানাভাবে আমরা তাদের তুল্যাঙ্ক ভারগুলো নির্ণয় করতে পারি। আমরা একটা দুটো সেরকম হলে আলোচনা করে দেব, আর নাহলে সেগুলো দরকারও নেই তোমার, আমি একটা দুটো না হয় বলে দেবো কিভাবে করে। তাহলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার নির্ণয় করছি। তাহলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার আমরা কি করে বার করি দেখি। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু অ্যাসিডের আণবিক ভর, সংক্ষেপে লিখলাম আ দিয়ে, আণবিক ভর বাই অ্যাসিডের
ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা কি তুমি জানো? একটা অ্যাসিডের অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে সেই সংখ্যাটা হচ্ছে তার ক্ষারগ্রাহিতা। আমি একটা টিপিক্যাল এক্সাম্পল নিচ্ছি। ধরো H3PO3, এই অ্যাসিডটার নাম হচ্ছে, মনে রাখবে এটা ফসফরাস অ্যাসিড। H3PO3 এর তুল্যাঙ্ক ভার বার করব, তাহলে তার আণবিক ভর আমাকে বার করতে হবে। হাইড্রোজেন হচ্ছে 1, ফসফরাস হচ্ছে 31, অক্সিজেন হচ্ছে 16। তাহলে কত হচ্ছে? 3 × 48, আর 1 × 49, 50 আর 30 80। আটচল্লিশ, 3 × 48, আর 1 × 49, আর 1 × 50 আর 30 80। তাহলে আণবিক ভর 80 ডিভাইডেড বাই, ও 3টে হাইড্রোজেন আছে তো সেটাই বলছে, 80 তো হচ্ছে না। তাহলে এটা 3 × 48, 78, 79 আর 3 82, 80 নয় 82, কারণ 3টে হাইড্রোজেন আছে। 3টে হাইড্রোজেন 3, ফসফরাস 31, এটা 48। তাহলে 8 আর 1 9 আর 3 12, 2 হাত থাকলো 1, 4 আর 5 আর 3 8, 82। এবার খেয়াল করো এই অ্যাসিডটার ক্ষারগ্রাহিতা কত? এর মধ্যে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম কিন্তু 3, কিন্তু এর ক্ষারগ্রাহিতা 3 নয়, 2। কেন 2? তুমি বুঝবে কি করে? বোঝার উপায়, এমনি তো বোঝা যাবে না। বোঝার উপায় হচ্ছে এই অ্যাসিডটাকে এক আম্লিক ক্ষারের সাথে একটা বিক্রিয়া করাতে হয়। এক আম্লিক ক্ষার মানে H3PO3 প্লাস NaOH, এক আম্লিক ক্ষার। কেন? এই ক্ষারটার অম্লগ্রাহিতা 1, একটাই হাইড্রক্সিল মূলক আছে প্রতিস্থাপনযোগ্য। এর সাথে বিক্রিয়া করাও, NaH2PO3 প্লাস H2O তৈরি হলো। দ্বিতীয় ধাপে আবার বিক্রিয়া করবে, NaH2PO3 প্লাস NaOH, তৈরি হলো Na2HPO3 প্লাস H2O। আবার বিক্রিয়া করাও, Na2HPO3 প্লাস NaOH। দেখলাম আর কোনো বিক্রিয়া করলো না। তার মানে এই অ্যাসিডটার মধ্যে 3টে হাইড্রোজেন পরমাণু থাকলেও 2টো প্রতিস্থাপনযোগ্য, একটা প্রতিস্থাপনযোগ্য নয়। কি করে বুঝলাম? এক আম্লিক ক্ষারের সাথে বিক্রিয়া করে দেখলাম 2 ধরনের লবণ তৈরি করেছে। 2 ধরনের লবণ তৈরি হয়েছে। যত ধরনের লবণ তৈরি হবে সেই সংখ্যাটা তার ক্ষারগ্রাহিতা। 2 ধরনের লবণ তৈরি হয়েছে, কাজেই ফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 2। তাহলে এর তুল্যাঙ্ক ভার হবে 82/2, দ্যাট ইজ 41। এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, কারণ ছেলেমেয়েরা ভুল করবে, বুঝতেই পারছো যে ফসফরাস অ্যাসিডে 3টে হাইড্রোজেন পরমাণু থাকলেও 2টো প্রতিস্থাপনযোগ্য, অর্থাৎ তার ক্ষারগ্রাহিতা কিন্তু 2। তাহলে এইভাবে আমরা সমস্ত অ্যাসিডের তুল্যাঙ্ক ভারগুলো বার করে নিতে পারবো। এবার ধরো আমরা ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভার করব। ক্ষার বা ক্ষারকের, ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভার। তাহলে অ্যাসিড কথাটা থাকবে না, আমি শুধু ক্ষারক কথাটা এখানে বলে দিচ্ছি। ক্ষারকের আণবিক ভর বাই ক্ষারকের ক্ষারগ্রাহিতা হয় না, ক্ষারকের ক্ষেত্রে হবে অম্লগ্রাহিতা। তাহলে একই রকম ভাবে দেখো, অ্যাসিডের যেরকম আমরা তুল্যাঙ্ক ভার বার করার সময় বললাম যে অ্যাসিডের আণবিক ভর
ডিভাইডেড বাই তার ক্ষারগ্রাহিতা। ঠিক ক্ষার বা ক্ষারকের ক্ষেত্রে তাই বলছি যে ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভর ইজ ইকাল টু ক্ষার বা ক্ষারকের আণবিক ভর ডিভাইডেড বাই তার অম্লগ্রাহিতা। তাহলে মানটা কি হবে? আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল নিই। ধরো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তার আমরা তুল্যাঙ্ক ভর বার করব। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর কত? অ্যালুমিনিয়াম হচ্ছে 27, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। তাহলে এটা কত হচ্ছে? 27 প্লাস 3 ইন্টু 17, দ্যাট ইজ 51, আর সাথে 58, আর 10 এ 68, আর 10 এ 78, 78। আর অম্লগ্রাহিতা কত? প্রতিস্থাপনযোগ্য হাইড্রক্সিল মূলক আছে 3টাই, 3, দ্যাট ইজ 26। এটা হলো তার তুল্যাঙ্ক ভর। তাহলে অ্যাসিড আর ক্ষারের একই রকম, তাদের আণবিক ভরকে অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা দিয়ে ভাগ করো, আর ক্ষার বা ক্ষারকের ক্ষেত্রে অম্লগ্রাহিতা দিয়ে ভাগ করে দাও, তুমি পেয়ে যাবে। তাহলে ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভর বার করা হয়ে গেল। এবার বাকি থাকলো শুধু লবণের তুল্যাঙ্ক ভর। তাহলে লবণের তুল্যাঙ্ক ভর ইজ ইকাল টু কি লিখবো? আগের মতোই, লবণের আণবিক ভর ডিভাইডেড বাই, একটু বড় কথাটা, লবণের একটি অণুতে ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়ন বা করে দিয়ে একবারে, অ্যানায়নের সংখ্যা গুণ তার যোজ্যতা, যে কোনো একটা নেবে। লবণের আণবিক ভর তো ফিক্সড। এবার লবণের একটা অণুতে লবণটাকে তাহলে আয়নিত করতে হবে। আয়নিত করে দেখো ক্যাটায়ন কটা আছে, অ্যানায়ন কটা আছে। যদি ক্যাটায়নের রেসপেক্টে করো তাহলে ক্যাটায়নের সংখ্যাকে ক্যাটায়নের যোজ্যতা দিয়ে গুণ করে দাও, যা হবে সেই গুণফল দিয়ে আণবিক ভরকে ভাগ করব। আর যদি অ্যানায়ন নাও তাহলে একই রকমভাবে তুমি অ্যানায়নের সংখ্যা নেবে, অ্যানায়নের সংখ্যাকে তার যোজ্যতা দিয়ে গুণ করে গুণফল দিয়ে আণবিক ভরকে ভাগ করে দেবে। তাহলে দেখো আমি একটা লবণ নিই, আমি ধরো নিচ্ছি অ্যালুমিনিয়াম সালফেট। আমি তাহলে বার করছি অ্যালুমিনিয়াম সালফেটের তুল্যাঙ্ক ভর Al2SO4 এর তুল্যাঙ্ক ভর, এটা বার করব। তাহলে আমাকে এর আণবিক ভর নিতে হবে। অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম হচ্ছে আমরা আগেই পেয়েছি 27, সালফার কত? 32, অক্সিজেন কত? 16। তাহলে দুটো অ্যালুমিনিয়াম আছে, 27 দুগুণে 54 যোগ সালফেট হচ্ছে SO4, 4 × 64 আর 32, 96 ইন্টু 3, 96 ইন্টু 3। তাহলে 3 × 6 = 18, 8 হাত থাকলো 1, 3 নং 27 আর 1 28, তার সাথে 54 যোগ হবে, 342 হয়ে গেল। তাহলে এখানে লিখবো 342। এটা অ্যালুমিনিয়াম সালফেটের মলিকুলার ওয়েট, আণবিক ভর। এখানে লেখা আছে আণবিক ভর ডিভাইডেড বাই কি করেছি, একটা অণুতে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা আর তার যোজ্যতা, এটা দিয়ে গুণ করব। তাহলে সেটা বার করব কি করে? তাহলে অণুটাকে আমি এবার আয়নিত করি। অ্যালুমিনিয়াম সালফেটকে আমি যদি আয়নিত করি তাহলে 2Al + 3 + 3SO4 - এটা আয়নিত করলে তুমি পাবে। তাহলে তুমি যদি ক্যাটায়নের রেসপেক্টে বার করো তাহলে ক্যাটায়নের সংখ্যা দেখো, অ্যালুমিনিয়াম আয়ন কটা আছে? দুটো, তাহলে ক্যাটায়নের সংখ্যা হচ্ছে 2। ক্যাটায়নের যোজ্যতা কত দেখো, এখানে দেখা যাচ্ছে +3 মানে 3 এটা। তাহলে মান কত হচ্ছে? 6 দিয়ে আমি যদি ভাগ করি, 5 × 6 = 30, 4 থাকলো 42, 6 × 7 = 42, 57।
আমি যদি অ্যানায়নের রেসপেক্টে বার করি, দেখো একই আসবে। অ্যানায়ন কটা আছে না 3টে আছে, 3। অ্যানায়নের যোজ্যতা কত, দেখো 2। তাহলে এই ফিগারটা এটার ক্যাটায়নের রেসপেক্টে নিলে এটা 3 দুগুণী 6, অ্যানায়নের রেসপেক্টে নিলেও দেখো 3 দুগুণী 6, অর্থাৎ মান একই আসবে। তুমি ক্যাটায়নের রেসপেক্টে বার করো আর অ্যানায়নের রেসপেক্টে বার করো, একই মান তুমি পাবে। তাহলে লবণের তুল্যাঙ্ক ভার শেষ হয়ে গেল। এবার আসছে মূলকের তুল্যাঙ্ক ভার। মূলক কারা? মূলক হচ্ছে পরমাণু জোট। পরমাণু জোট যখন অনেকগুলো পরমাণু একসাথে জোটবদ্ধভাবে থেকে একটা পরমাণুর মতো আচরণ করে, তখন সেই পরমাণু জোটকে আমরা বলি মূলক। মূলক নিউট্রাল হতে পারে, মূলক আয়নিত হতে পারে, পজিটিভলি চার্জড হতে পারে, নেগেটিভলি চার্জড হতে পারে, আবার নিস্তরিত হতে পারে। আমরা এরকম একটা মূলকের তুল্যাঙ্ক ভার নেব। আচ্ছা, তার আগে মূলকের তুল্যাঙ্ক ভার কি করে বলবো? তাহলে লিখব মূলকের সংকেত ভর ডিভাইডেড বাই মূলকের চার্জের পরিমাণ। মূলকের সংকেত ভরকে তুমি যদি চার্জের পরিমাণ দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি মূলকের তুল্যাঙ্ক ভারটা পেয়ে যাবে। যেমন ধরো সালফেট মূলক SO4-2 এর তুল্যাঙ্ক ভর বার করব। তাহলে কি লিখবে? মূলকের সংকেত ভর কত? সালফার 32, অক্সিজেন 16 × 4 করে দিলাম, 64, 32, 96, 96। তার যোজ্যতা কত? তার চার্জের পরিমাণ কত? 2 একক। তাহলে 2 দিয়ে ভাগ করো, দ্যাট ইজ 48। এইভাবে মূলকের তুল্যাঙ্ক ভার বার করে। আর একটা জিনিস জেনে রাখো, লবণের তুল্যাঙ্ক ভার, লবণের তুল্যাঙ্ক ভার আমরা আগে বার করলাম, আবার মূলকের রেসপেক্টে বার করা যায়। কিরকম? একটা লবণ মানে ক্যাটায়ন আর অ্যানায়নের সমষ্টি। তাহলে তুমি এখানে লিখতে পারো ক্যাটায়ন মূলকের তুল্যাঙ্ক ভার যোগ অ্যানায়ন মূলকের তুল্যাঙ্ক ভার। এটাও তুমি করতে পারো, একই বেরিয়ে আসবে। আমরা অ্যালুমিনিয়াম সালফেটের বার করেছিলাম। অ্যালুমিনিয়াম সালফেটের Al2SO4 3, একে আয়নিত করেছিলাম 2Al+3 3SO4-2, এইভাবে আয়নিত করেছিলাম। তাহলে আমি যদি অ্যালুমিনিয়াম সালফেটের তুল্যাঙ্ক ভার বার করি, তাহলে ক্যাটায়নের তুল্যাঙ্ক ভার যোগ অ্যানায়নের তুল্যাঙ্ক ভার। তাহলে ক্যাটায়ন হিসাবে কি আছে এখানে? অ্যালুমিনিয়াম আয়ন আছে। তাহলে অ্যালুমিনিয়াম আয়নের তুল্যাঙ্ক ভার কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27, তার চার্জের পরিমাণ 3 মানে 9। আর সালফেট মূলকের কত? সালফেট মূলক আছে, সালফেটের এই যে বার করে রেখেছি দেখো SO4-2, তাহলে এর কত? 4, 16, 64 আর 32, 96/2, দ্যাট ইজ 48। তাহলে তোমার কত হচ্ছে? ক্যাটায়নের হচ্ছে 9, অ্যানায়নের হচ্ছে 48, দ্যাট ইজ 57। আমরা কিন্তু 57ই পেয়েছিলাম অ্যালুমিনিয়াম সালফেট লবণের তুল্যাঙ্ক ভার। তাহলে তুমি এইভাবেও বার করে নিতে পারো একটা লবণের তুল্যাঙ্ক ভার। এবার চলে এলো, তাহলে আমাদের তুল্যাঙ্ক ভার মোটামুটি হয়ে গেল। এখানে আর দুটো জিনিস আমাদের জেনে নিতে হবে। একটা হচ্ছে ডুলং-পেটিটের সূত্র, আর একটা হচ্ছে মিৎসালিসের সমাকৃতি সূত্র। এটা করেই আমরা আজকে এখানে শেষ করব। ডুলং-পেটিটের সূত্র কি বলছে? এগুলো কিন্তু সব মৌলের পারমাণবিক ওজন নির্ণয়ের এক একটা পদ্ধতি। আমরা যেমন মৌলের তুল্যাঙ্ক ভার বার করলাম, আবার এই সূত্রগুলোর সাহায্যে আমরা মৌলের পারমাণবিক ভরগুলোকে সরাসরি নির্ণয় করতে পারি। ডুলং-পেটিটের সূত্র কি বলছে? ডুলং-পেটিটের সূত্র বলছে যে
সাধারণত যাদের পারমাণবিক গুরুত্ব কম কিন্তু উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যে মৌলগুলো আছে, লাইক বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন, এই চারটা মৌলকে যদি আমরা বাদ দিই, তাহলে বাকি যত মৌল আছে, কঠিন মৌল আছে, তাদের প্রত্যেকের পারমাণবিক তাপের মান সমান। পারমাণবিক তাপের মান সবার সমান। কত না 6.4। তুমি বলবে পারমাণবিক তাপ মানে কি? পারমাণবিক তাপ মানে পারমাণবিক গুরুত্ব গুণ আপেক্ষিক তাপ ইজ ইকুয়াল টু তাহলে 6.4। তাহলে তুমি লিখতে পারো বা পারমাণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 6.4 বাই আপেক্ষিক তাপ। এটা হলো ডুলং পেটিটের সূত্র। বলছে যে কোনো কঠিন মৌলের পারমাণবিক তাপের মান একই হবে এবং সেই মানটা হবে 6.4। ব্যতিক্রম বেরিলিয়াম, বোরন, কার্বন এবং সিলিকন, এই চারটা মৌল বাদ দিলে বাকি সমস্ত মৌলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তবে এই পদ্ধতিতে যে পারমাণবিক গুরুত্ব পাবে তুমি, সেটা কিন্তু আনুমানিক পারমাণবিক গুরুত্ব। আর যদি সঠিক পারমাণবিক গুরুত্ব পেতে চাও তাহলে কি করতে হবে? তাহলে যে মৌলটার তুমি পারমাণবিক গুরুত্ব বার করছো সেই মৌলটার আগে তুল্যাঙ্ক ভার বার করে নিতে হবে। এবার এই তুল্যাঙ্ক ভার দিয়ে যদি আনুমানিক পারমাণবিক গুরুত্বকে ভাগ করো তাহলে তুমি যোজ্যতা পাবে। কিন্তু যোজ্যতা সর্বদা পূর্ণ সংখ্যা। তাহলে তুমি এখানে ভাগ করলে পারমাণবিক গুরুত্বকে, আনুমানিক পারমাণবিক গুরুত্বকে মৌলটার তুল্যাঙ্ক ভার দিয়ে যদি ভাগ করো তাহলে দেখবে ভাগফল হয়তো ভগ্নাংশ আসছে। তাহলে সেই ভগ্নাংশটা যে পূর্ণ সংখ্যার কাছাকাছি সেই পূর্ণ সংখ্যাটা নিতে হবে যোজ্যতা হিসাবে। তাহলে যোজ্যতা পেয়ে যাবে। এই যোজ্যতা দিয়ে তুমি যদি তুল্যাঙ্ক ভরকে গুণ করে দাও তাহলে তুমি সঠিক পারমাণবিক ভর পেয়ে যাবে। এটা গেল ডুলং পেটিটের সূত্র। আর লাস্ট হচ্ছে তোমার মিৎসাল্লিসের সমাকৃতি সূত্র। এটাও কিন্তু পারমাণবিক ওজন নির্ণয়ের একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কি করছি? সমাকৃতি সূত্রটা কি বলছে? কঠিন পদার্থের যে কেলাস হয় সেই কেলাসের আকৃতি যাদের এক তাদেরকে আমরা বলি সমাকৃতি কেলাস। যে ধর্মের জন্য এই কেলাস তৈরি হয় সেই ধর্মটাকে বলে সমাকৃতিত্ব, আইসোমরফিজম। তাহলে এইরকম সমাকৃতি কেলাস কারা? যেমন ধরো পটাশিয়াম সালফেট K2SO4, K2CrO4, K2SeO4, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম সেলেনেট, এরা সব সমাকৃতি সম্পন্ন। এদের কেলাসের আকৃতি একই রকম, কারণ এদের কেলাস তলের সংখ্যা এবং কেলাস তলগুলো নিজেদের মধ্যে যে কোণ তৈরি করে, অনুরূপ কোণগুলো, সেই কোণগুলো এদের প্রত্যেকের সমান। ওই জন্য এরা সমাকৃতি কেলাস গঠন করে। এরা সব সমাকৃতি কেলাস গঠন করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারক্লোরেট KClO4, এরা সমাকৃতি সম্পন্ন। আর কি হতে পারে? জিঙ্ক সালফেট 7H2O, ফেরাস সালফেট 7H2O, ম্যাগনেসিয়াম সালফেট 7H2O, এরা সব কিন্তু সমাকৃতি সম্পন্ন। তাহলে তুমি বলবে মিৎসাল্লিসের সমাকৃতি সূত্রটা কি? সমাকৃতি সূত্র বলছে সমান সংখ্যক পরমাণু একইভাবে সজ্জিত হয়ে সমাকৃতি কেলাস গঠন করে। সমান সংখ্যক পরমাণু একইভাবে সজ্জিত হয়ে সমাকৃতি কেলাস গঠন করে। এই কেলাসগুলোর আকার কেলাস মধ্যস্থ পরমাণুগুলোর সংখ্যা এবং বিন্যাসের উপর নির্ভর করে, তাদের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না। এটাই হচ্ছে মিৎসাল্লিসের সমাকৃতি সূত্র। এই সূত্রের সাহায্যে তুমি পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করবে? ধরো A আর B দুটো মৌল, এর পারমাণবিক ভর ছোট হাতের A, এর পারমাণবিক ভর ছোট হাতের B।
এবার ধরো একটা যৌগের মধ্যে এ মৌল আছে, একটা যৌগের মধ্যে বি মৌল আছে। এ মৌলটার এক্স ভাগ ওজন বি মৌলটার ওয়াই ভাগ ওজনকে প্রতিস্থাপিত করে। তাহলে আমরা সমাকৃতি সূত্র থেকে লিখতে পারি এ মৌলের প্রতিস্থাপিত এ মৌলের ওজন অর্থাৎ এক্স বাই প্রতিস্থাপিত বি মৌলের ওজন বাই ওয়াই ইজ ইকাল টু এ মৌলের পারমাণবিক ভর বাই বি মৌলের পারমাণবিক ভর। তাহলে তুমি যদি এ আর বি এর মধ্যে কোনোটা বার করতে চাও তাহলে এই ফর্মুলা থেকে আমরা বার করতে পারবো। যদি আমি এ বার করতে চাই, এ মৌলের পারমাণবিক ভর কত, এ ইজ ইকাল টু তাহলে হচ্ছে এক্স ইন্টু বি বাই ওয়াই করলে যে মানটা পাবে সেটাই হচ্ছে এই এ মৌলের পারমাণবিক ভর। এইভাবে মিৎসার-লিচের সমাকৃতি সূত্রের সাহায্যে আমরা কোনো মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। তোমরা পড়বে এগুলো বাড়িতে, আমার কথাগুলো শুনেছো, এরপরে পড়লে দেখবে নিজেরা সবটাই বুঝতে পারছো, ভালো করে পড়ে নেবে। আজকে আমাদের সময়ও শেষ, আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, পরের দিন আবার এটাকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।